আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। তো আসলে আমরা দুঃখিত যে প্রথমে আমাদের ক্লাসটি ক্লিয়ার আসতেছিল না। তো এখন একটু দেখি যে আসলে ক্লিয়ার আসছে কিনা। এবার আশা করি এবার ঠিক হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখে নাও যে আচ্ছা আচ্ছা এবার ক্লিয়ার আসতেছে কি না। আমি আসলে আজকে এখন ক্লিয়ার, অনেকে বলছো এখন ক্লিয়ার। ওকে, ওকে ওকে আশা করি এবার ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আসলে অনেক দুঃখিত যে আসলে আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে প্রথম দিকে ক্লাসটি ক্লিয়ার আসছিল না, একটু নেটের প্রবলেম ছিল। তো এবার আশা করি ঠিক হয়ে আসছে। তো আজকে আমাদের যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, আজকে আমরা এই অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ আমরা আজকে এই অধ্যায়ের লাস্ট ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো আজকে আমাদের এই ক্লাসের লাস্ট আজকে যে যে জিনিসগুলো আমি শেখাবো, আজকে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। একটা হচ্ছে ফাজানের নীতি সম্পর্কে শেখাবো, আর একটি হলো যে আন্তঃআণবিক আকর্ষণ বল। ফাজানের নীতি এবং আন্তঃআণবিক আকর্ষণ বল, এই দুটা জিনিস নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, আমরা এখন শুরু করি। তো আশা করি এবার ক্লিয়ার আছে। তোমরা অনেকেই বলছো যে এখন ক্লিয়ার আছে। তো যাই হোক, ধন্যবাদ। আমি এখন শুরু করছি যে ফাজানের নীতি। প্রথমটা জানাবো ফাজানের নীতি। ফাজানের নীতি আজকের আলোচনার বিষয় হলো ফাজানের নীতি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব ফাজানের নীতি। ফাজানের নীতিটা কি? আসলে আয়নিক যৌগগুলো সমযোজী বৈশিষ্ট্য দেখায়। আমরা কোনো যৌগকে 100% আয়নিক অথবা 100% সমযোজী যৌগ পাই না। তো এই যে আয়নিক যৌগগুলো, এদের মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য থাকে। তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, সেই বিষয়টাকে ফাজানের নীতি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো যে এটা হলো একটা আয়নিক যৌগ, বাট এটা 100% আয়নিক যৌগ নয়। এর মধ্যে 80% আয়নিক বৈশিষ্ট্য, 20% সমযোজী বৈশিষ্ট্য থাকে। তো এই যে যৌগগুলোর, আয়নিক যৌগগুলোর যে সমযোজী বৈশিষ্ট্য, এগুলো ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ফাজান একটি হচ্ছে নীতি দিয়েছিলেন। সেই নীতিটাকে ফাজানের নীতি বলা হয়। তো ফাজানের নীতিটা হলো, এখানে ফাজানের নীতি হলো কয়েকটা স্পেসিফিক পয়েন্ট হিসেবে বলা আছে। তো ফাজানের নীতিটা হলো যে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, অথবা ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে এটি, এবং ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটাল থাকলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলারায়ন বেশি হবে, সমযোজী যৌগের বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, আয়নিক যৌগের বৈশিষ্ট্য হ্রাস পাবে। তো এই বিষয়টি হলো ফাজানের নীতি। ওকে, তাহলে ফাজানের নীতিটা হচ্ছে এরকম যে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে। ওকে, এবং ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটাল থাকলে এরা হবে সমযোজী। এদের হলো ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলারায়ন বেশি হবে, সমযোজী যৌগের বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, আয়নিক যৌগের বৈশিষ্ট্য হ্রাস পাবে। আর সমযোজী যৌগের বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়ার কারণে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। তো যাই হোক, এই ফাজানের নীতিটাকে আমি কয়েকটা উদাহরণ দেওয়ার মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এখানে অনেকে বলছে যে এটা কোন ক্লাস, আসলে এটা দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি ক্লাস। আসলে আমি খুব তাড়াহুড়ো করে এইটা উপরে লিখতে পারলাম না, এজন্য দুঃখিত। তো এখন দেখো, আমরা দেখব ফাজানের নীতি। ওকে, ফাজানের নীতি। ফাজানের নীতি হলো
যে আমরা যদি বলি যে এখানে সোডিয়াম ক্লোরাইড NaCl এর গলনাঙ্ক 801 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক হলো 714 ডিগ্রি সেন্টিগ্রেড, 714 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হচ্ছে 190 ডিগ্রি সেন্টিগ্রেড, 190 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এদের হলো গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো, এদের গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। ওকে, যে ফাজানের নীতি থেকে আমরা এই ধরনের ব্যাখ্যাগুলো করতে পারবো যে সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক 801 ডিগ্রি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 714 ডিগ্রি, এবং দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক 190 ডিগ্রি। তো এইটা কেন, এদের গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা এক্ষেত্রে ফাজানের নীতির যে জিনিসটি নিয়ে ব্যাখ্যা করব যে ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলারায়ন তত বেশি হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে ক্যাটায়ন কারা কারা। এখানে একটা হচ্ছে সোডিয়াম প্লাস, এর সে এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাস। ওকে, তাহলে এখন বিষয় হলো যে ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে, আমরা যদি এই ক্রমে এদিকে যাই তাহলে দেখতে পাবো যে ক্যাটায়নের চার্জ ঘনত্ব বাড়ছে, এদিকে ক্যাটায়নের চার্জ ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। দেখো সোডিয়ামের চার্জ ঘনত্ব +1, ম্যাগনেসিয়ামের +2, অ্যালুমিনিয়াম +3। ওকে, তো এই যে চার্জ ঘনত্ব যত বৃদ্ধি পাবে, ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে, ফাজানের নীতি অনুসারে পোলারায়ন তত বৃদ্ধি পাবে। তো এই ক্রমে পোলারায়ন বৃদ্ধি পাবে, পোলারায়ন এই ক্রমে বৃদ্ধি পাবে। আচ্ছা, পোলারায়ন যখন বাড়বে, অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন এই ক্লোরিনগুলোর পোলারায়ন যখন বাড়বে তখন হলো এই যৌগগুলোর আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পাবে, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি, সমযোজী বৈশিষ্ট্য এই ক্রমে বাড়বে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। আর সমযোজী বৈশিষ্ট্য বাড়লে ওই যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান হ্রাস পাবে। তো এই জন্য যে এখানে আমরা দেখছি যে সোডিয়াম ক্লোরাইড এটি হলো সোডিয়াম আয়নের চেয়ে এখানে অ্যালুমিনিয়াম আয়নের চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে ফাজানের নীতি অনুসারে এই সোডিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে বেশি অ্যানায়নকে পোলারায়ন ঘটাতে পারবে, অর্থাৎ এক্ষেত্রে এর সমযোজী বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাবে। তো যার কারণে আমাদের সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও ম্যাগনেসিয়াম ক্লোরাইড 714 ডিগ্রি এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা হলো 190 ডিগ্রি। এই ক্রমে এদের হচ্ছে গলনাঙ্কের মানটা কমবে। আচ্ছা, এরপরে দেখো যে ফাজানের নীতি দিয়ে আমরা যদি আর একটা উদাহরণ ব্যাখ্যা করি, যে ফাজানের নীতি থেকে আমরা যদি বলি যে বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ গ্রুপ 2 এর ক্লোরিনগুলো, গ্রুপ 2 এর ক্লোরাইড লবণগুলো, এদের গলনাঙ্ক ব্যাখ্যা করো। তো এখানে দেখো গ্রুপ 2 এর বেরিয়াম ক্লোরাইড এর হচ্ছে 963 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক। তারপর হচ্ছে স্টেনশিয়াম ক্লোরাইড স্টেনশিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 875 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর হচ্ছে স্টেনশিয়ামের এরপরে হলো ক্যালসিয়াম 782, ক্যালসিয়াম ক্লোরাইড 782 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড 714 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখন হলো যে প্রশ্ন হলো যে এই যে ফাজানের নীতি অনুসারে আমরা এই বেরিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক চেয়ে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক কম, অর্থাৎ এখানে
যে এদের গলনাঙ্ক আমরা যতই এদিকে যাচ্ছি গলনাঙ্ক হ্রাস পাচ্ছে। তো এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব? ওকে, তো আমরা বলছি যে ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলারায়ন তত বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান হ্রাস পাবে। আচ্ছা, আমরা যদি এই ক্যাটায়নগুলো, আচ্ছা তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমরা সেগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। তো এখানে দেখো যে এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে বলবো। তো এখানে দেখো আমরা যদি ক্যাটায়নগুলোকে দেখি, ক্যাটায়নগুলো বেরিয়াম 2+, অর্থাৎ একটা হলো বেরিয়াম 2+, স্টেনশিয়াম 2+, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, অর্থাৎ দেখো যে ক্যাটায়নগুলোর চার্জ ঘনত্ব একই, ক্যাটায়নগুলোর চার্জ ঘনত্ব একই, কিন্তু এদের হচ্ছে যে আকার যদি বলি, সবচেয়ে ম্যাগনেসিয়ামের আকারটা ছোট, ক্যালসিয়ামেরটা তার চেয়ে বড়, বেরিয়ামের আকারটা সবচেয়ে বড়। তাহলে আমরা যদি বলি ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকার তাহলে এই ক্রমে ক্যাটায়নের আকার বৃদ্ধি, ক্যাটায়নের আকারটা এইভাবে বাড়ছে। আচ্ছা, আমরা জানি যে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে পোলারায়ন তত বেশি হবে। তাহলে এদের মধ্যে ম্যাগনেসিয়ামের আকারটা সবচেয়ে ছোট, অর্থাৎ এটা তৃতীয় পর্যায়ের মৌল, তাই এটার আকার সবচেয়ে ছোট। তাই এটার আকার সবচেয়ে ছোট হওয়ার কারণে এক্ষেত্রে পোলারায়নটা আমাদের এই ক্রমে বৃদ্ধি পাবে। পোলারায়ন বৃদ্ধি, আমরা পোলারায়ন বৃদ্ধিটা দেখব এইভাবে। ওকে, আর পোলারায়ন যে ক্রমে যে সকল ক্যাটায়নের পোলারায়ন বেশি হবে তাদের ক্ষেত্রে, যাদের পোলারায়ন বেশি হবে তাদের ক্ষেত্রে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কমে যাবে। ওকে, তাহলে এখানে দেখো যে বেরিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক 963 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 714 ডিগ্রি। এর কারণ হলো যে এগুলো হচ্ছে গ্রুপ 2 এর মৌল। এই গ্রুপ 2 এর মৌলগুলোর যে ম্যাগনেসিয়ামটা হলো সবার আগে, অর্থাৎ এটার আকার এই বেরিয়ামের চেয়ে ছোট। বেরিয়ামের ম্যাগনেসিয়ামের আকারটি ছোট হওয়ার কারণে এর চার্জ ঘনত্ব সর্বাধিক হবে, আর চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এক্ষেত্রে পোলারায়নটা সবচেয়ে বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটি এখানে কমে যাবে। তো আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের সামনে যে জিনিসটি নিয়ে আলোচনা করব, যে ফাজানের নীতির আর একটা বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটি হলো যে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো যে সোডিয়াম ক্লোরাইড NaCl এর গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কপার ক্লোরাইড CuCl, কিউপ্রাস ক্লোরাইড বা কপার ক্লোরাইড, এটার গলনাঙ্ক হলো 422 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো এখন দেখো যে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কপার ক্লোরাইডের গলনাঙ্ক 422 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? অর্থাৎ তোমার এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের চেয়ে কপার ক্লোরাইডের গলনাঙ্ক কম কেন, ব্যাখ্যা করো। ওকে, তো এক্ষেত্রে আমরা ফাজানের নীতি প্রয়োগ করব। দেখো আমরা জানি ফাজানের আমরা হলো 4টা পয়েন্ট দ্বারা ফাজানের নীতিটাকে ব্যাখ্যা করব। তো প্রথম পয়েন্টটা ছিল আমাদের এরকম যে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে অ্যানায়নের আকার যত বড় হবে। তো আমরা এক্ষেত্রে একই গ্রুপের বা একই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে আমরা ওইগুলো দেখব, অথবা ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে। তো এটারও দেখো সোডিয়ামেরও চার্জ ঘনত্ব +1, কপারও +1, তাহলে এখানে আমরা ওটা ব্যাখ্যা করতে পারছি না। কিন্তু আমাদের একটা বিষয় ছিল যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যদি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি ও এফ অরবিটাল থাকে, তাহলে এখানে দেখো এই যে সোডিয়াম ডি এবং এফ অরবিটাল, এই সোডিয়াম এটা পি ব্লক মৌল, এর ক্ষেত্রে কোনো ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই। বাট কপারটা হলো, এটি হলো
যে অবস্থান্তর মৌল, এটার ক্ষেত্রে আমাদের ডি অরবিটাল আছে। ডি অরবিটালের উপস্থিতি থাকার কারণে এর ক্ষেত্রে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলারায়ন বেশি হবে। ওকে, তো যার কারণে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের চেয়ে কপার ক্লোরাইডের গলনাঙ্কটা অনেক কমে যাবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের চেয়ে কপার ক্লোরাইড এটার হলো যে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাবে, অর্থাৎ এর ক্ষেত্রে পোলারায়ন বেশি হবে, যার কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হবে। আচ্ছা, তো একজন আমাদের এখানে বলছে যে রূপা সাহা, যেসব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে NH2 NP6 ND1 থেকে 10 থাকে সেসব ক্ষেত্রে NH2 NP6 এর তুলনায় অ্যানায়নের পোলারায়ন বেশি ঘটে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ যে আসলে পি ব্লক মৌলগুলোর চেয়ে ডি ব্লক মৌলগুলো ক্ষেত্রে আমাদের পোলারায়নগুলো বেশি হয়। ওকে, তো তোমাদের ধন্যবাদ যে তোমাদের প্রশ্নগুলো আমি বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এখন লক্ষ্য করো যে আমরা এখন আরেকটা বিষয় আমি তোমাদের সামনে নিয়ে আলোচনা করব। তো এখন হলো আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই যে ফাজানের নীতি থেকে আমরা একটা জিনিস ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল, এই একটা বিষয় আমরা এখানে আলোচনা করব যে ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল। দেখো যে ক্যাটায়নের এখনের বিষয় হলো ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল। ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল। তো এই ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল হলো, এটাকে আমরা H দ্বারা প্রকাশ করি। তো একটা বিষয় দেখো যে আমরা ফাজানের নীতি থেকে যে জিনিসগুলো পাই সেখান থেকে আমরা একটা বিষয় নিয়ে আসবো যে ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল, এই জিনিসটি আমি একটু ব্যাখ্যা করব। আচ্ছা, এটার সাহায্যে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি। তো ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল ফাই সমান হবে যে ক্যাটায়নের চার্জ ভাগ ক্যাটায়নের ব্যাসার্ধ। ক্যাটায়নের চার্জ ভাগ ক্যাটায়নের ব্যাসার্ধ। ওকে, তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো যে ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল। তো ক্যাটায়নের আয়নিক পটেনশিয়ালের বিষয়টা হলো যে ক্যাটায়নের চার্জ ভাগ হলো ক্যাটায়নের ব্যাসার্ধ। তো এই দুটা জিনিসের মাধ্যমে আমরা ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল ব্যাখ্যা করতে পারি। এখন বিষয় হলো যে সকল যৌগের ক্যাটায়নের আয়নিক পটেনশিয়ালের মান যত বেশি হবে সেই যৌগের পোলারায়ন তত বেশি হবে। তার ক্ষেত্রে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। ওকে, তো এখন বিষয় হলো যে সকল যৌগের আয়নিক পটেনশিয়াল বেশি হবে তার পোলারায়ন বেশি হবে, তারা তত বেশি আয়নিক যৌগের চেয়ে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি প্রদর্শন করবে। তো এখন বিষয় হলো আমাদের একটা প্রশ্ন আসে, আমাদের এইচএসসি পরীক্ষায় এই প্রশ্নটি সবসময় আসে যে ধাতব কার্বনেট, গ্রুপ 2 এর ধাতব কার্বনেটগুলোর স্থিতিশীলতা ব্যাখ্যা করো। গ্রুপ 2 এর ধাতব কার্বনেটগুলো সমূহের স্থিতিশীলতা, তাপীয় স্থিতিশীলতা ব্যাখ্যা করো। এই জিনিসটি আমাদের সবসময় আসে। তাই এখানে দেখো যে গ্রুপ 2 এর ক্যাটায়নগুলো যদি বলি, তো গ্রুপ 2 এর ক্যাটায়ন যে ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, এখানে দেখো যে বেরিয়াম কার্বনেট, হ্যাঁ বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ স্ট্রেনশিয়াম কার্বনেট, আর হলো বেরিয়াম কার্বনেট। তো এইগুলোর মধ্যে বলা হচ্ছে যে এদের ধাতব স্থিতিশীলতা ব্যাখ্যা করো। তো ধাতব স্থিতিশীলতা অর্থাৎ এই যে এগুলোকে যদি আমরা MCO3 বলি, অর্থাৎ আমরা গ্রুপ 2 এর মৌলগুলোকে M দ্বারা যদি প্রকাশ করি MCO3, তো এইগুলোকে তাপ প্রয়োগ করলে এরা ভেঙে যাবে MO প্লাস কার্বন ডাইঅক্সাইড। আমি যদি বেরিয়াম কার্বনেট বলি, তাহলে এটা বিয়োজিত হলে
দেখো যে বেরিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তো এখানে বিষয় হলো যে এদের ধাতব স্থিতিশীলতাটা কেমন হবে, এদের ক্ষেত্রে কি ধরনের হবে। তো এর ক্ষেত্রে হলো যে এই যে 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 ক্যাটায়নের জন্য আয়নিক পটেনশিয়ালের মান যত বেশি হবে তার হচ্ছে ধাতব স্থিতিশীলতা কম হবে, অর্থাৎ তারা অল্প তাপে বিয়োজিত হবে, অল্প তাপে ভেঙে যাবে। তো এখানে বিষয় হলো যে বেরিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রোনশিয়াম কার্বনেট আর হলো বেরিয়াম কার্বনেট। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন বেরিলিয়াম কার্বনেট, এর ক্ষেত্রে হলো চার্জ ঘনত্ব হিলিয়াম 2+, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+, বাট এটার ক্ষেত্রে বেরিয়াম 2+। তো এদের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ, সবার ক্ষেত্রে ক্যাটায়নের চার্জটা সেম 2, বাট ক্যাটায়নের ব্যাসার্ধ দেখো এটার আকার ছোট, এর আকারটা ছোট। তো এক্ষেত্রে যদি আমরা এই ছোট মানটা এখানে বসাই ক্যাটায়নের ব্যাসার্ধের জায়গায়, তখন আমাদের এই অনুপাতের মানটা বড় হবে, অর্থাৎ তো সেক্ষেত্রে ক্যাটায়নের আয়নিক পটেনশিয়ালের মানটা বেশি হবে। তো এখানে আমরা দেখতে পাবো যে বেরিয়াম কার্বনেট, এই বেরিয়াম কার্বনেটের ক্ষেত্রে আয়নিক পটেনশিয়ালের মানটা বেশি, আর আয়নিক পটেনশিয়ালের মান বেশি হওয়ার কারণে বেরিয়াম কার্বনেট খুব সহজে ভেঙে যাবে, অর্থাৎ তার বিয়োজন তাপমাত্রাটা কম হবে। এটা বিয়োজন করতে হলে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হবে, কিন্তু বেরিয়াম কার্বনেট এর হচ্ছে আয়নিক পটেনশিয়ালের মানটা ছোট, যার কারণে এক্ষেত্রে আমাদের এই মানটা লাগবে 998 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আমরা এবারে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের দ্বিতীয়টি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল এবারে আমরা তোমাদের সামনে, আমি ফাজানের নীতিটা বলানো শেষ করলাম, এখন আমি তোমাদেরকে শেখাবো আন্তঃআণবিক আকর্ষণ বল। ওকে, আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি একটু মনোযোগ দিয়ে দেখো। আন্তঃআণবিক আকর্ষণ বল, আকর্ষণ বল। আচ্ছা, আন্তঃআণবিক আকর্ষণ বল। তো আন্তঃআণবিক আকর্ষণ বল হলো যে সমযোজী যৌগের অণুগুলো যে বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। সমযোজী যৌগের অণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। ওকে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল হলো সমযোজী যৌগের অণুগুলো যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। আচ্ছা, এই আন্তঃআণবিক আকর্ষণ বল, এই আন্তঃআণবিক আকর্ষণ বল হলো 3 ধরনের। আন্তঃআণবিক আকর্ষণ বল 3 ধরনের। একটি হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। প্রথমটি বলবো ডাইপোল 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 আকর্ষণ বল। আকর্ষণ বল প্রথমটা হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। দ্বিতীয়টি হলো, প্রথমটা হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, দ্বিতীয়টি ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস বল, ভ্যান ডার ওয়ালস বল, ভ্যান ডার ওয়ালস বল। তৃতীয়টি হবে আমাদের হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আন্তঃআণবিক আকর্ষণ বল, যে আন্তঃআণবিক আকর্ষণ বল হলো যে আন্তঃআণবিক আকর্ষণ বল যে সকল অর্থাৎ সমযোজী যৌগের অণুগুলো পরস্পর যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। ওকে, তো আন্তঃআণবিক আকর্ষণ বলটা হলো 3 ধরনের। একটি হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, একটি হলো ভ্যান ডার ওয়ালস বল, আরেকটা হলো হাইড্রোজেন বন্ধন। এই 3 ধরনের বন্ধন হয়ে থাকে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা কি। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, আমি এই 3টা জিনিসকে আজকে তোমাদের সামনে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো যে প্রথমটা হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল 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 আকর্ষণ বল, আকর্ষণ বল, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এই ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা কি
ডাইপোল ডাইপোল আকর্ষণ বল হলো যে যদি কোনো সমযোজী যৌগের অণুতে কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণু এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হয়, সেক্ষেত্রে একটি হলো যে এদের মধ্যে একটা ডাইপোল সৃষ্টি হয়, অর্থাৎ এদের মধ্যে একটা পোলারিটি সৃষ্টি হয়। তো এই রকমের হলো যে যদি এই ধরনের যদি আমরা বলি, ধরো এভাবে, তো এখানে ধরো এটা মাইনাস প্লাস, অর্থাৎ সমযোজী যৌগগুলোর মধ্যে যদি যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সৃষ্টি হয়, তখন এদের মধ্যে দুইটা প্রান্ত বা দুইটা মেরু সৃষ্টি হয়, একটা ধনাত্মক প্রান্ত, একটা হলো ঋণাত্মক প্রান্ত। তো এই ডাইপোলগুলোর একটি ধনাত্মক প্রান্ত, অপরটি ঋণাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত অপরটি ধনাত্মক প্রান্ত, পরস্পর যে আকর্ষণ বল লাভ করে, দেখো যে মাইনাস প্লাস, এই যে একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, তো পরস্পর যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে সেই বলটিকে বলা হবে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ওকে, তো আশা করি তোমরা এই বিষয়টিকে বুঝতে পেরেছো যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল হলো যখন দুটি সমযোজী যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে পোলারিটি সৃষ্টি হয়, অর্থাৎ ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। তো এদের একটি ধনাত্মক প্রান্ত অপর একটি অণুর ঋণাত্মক প্রান্ত পরস্পর যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে সেটি হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এরপর হলো আমি যেটা তোমাদের সামনে বলবো সেটি হলো ভ্যান ডার ওয়ালস বল। তো ভ্যান ডার ওয়ালস বল হলো যে অপোলার সমযোজী অণুগুলো, অপোলার সমযোজী, এমনি পোলার সমযোজী যৌগগুলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে, এবং হাইড্রোজেন ভ্যান ডার ওয়ালস বল হবে যে অপোলার সমযোজী যৌগগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত থাকে তাকে ভ্যান ডার ওয়ালস বল, অথবা এটাকে লন্ডন বল, লন্ডন হিটলার বল বলা হয়। ওকে, তো অপোলার সমযোজী যৌগের অণুগুলো পরস্পর যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাদেরকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এটা হলো দুই ধরনের হয়। ভ্যান ডার ওয়ালস, দেখো যে ভ্যান ডার ওয়ালস বল, এই ভ্যান ডার ওয়ালস বলটা হলো দুই ধরনের হয়ে থাকে। একটি হলো স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল, আরেকটা হলো আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। তো দেখো যে ভ্যান ডার ওয়ালস বলটা দুই ধরনের হতে পারে, একটা স্থায়ী ডাইপোল, আমি এখানে একটু লিখব স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। তো এক্ষেত্রে স্থায়ী ডাইপোল যদি অপোলার সমযোজী যৌগগুলোর একটির মধ্যে পোলারিটি থাকে আর অপরটার মধ্যে কোনো পোলারিটি না থাকে, দেখো যে পোলার সমযোজী যৌগ অণুগুলোর মধ্যে একটি পোলার একটি অপোলার, তো এদের মধ্যে একটার মধ্যে যদি পোলারিটি থাকে অপরটির মধ্যে কোনো পোলারিটি না থাকে, তাহলে এরা পরস্পর এই যে পরস্পরকে আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে, এটা হলো স্থায়ী ডাইপোলের উপস্থিতিতে যার মধ্যে কোনো ডাইপোল থাকে না, সেটি ডাইপোল প্রাপ্ত হয়, তখন সেটা আবিষ্ট ডাইপোল তৈরি করে। অর্থাৎ এক্ষেত্রে এটার ডাইপোল থাকবে, এটা আবিষ্ট ডাইপোল হবে, অর্থাৎ এখানে এই ডাইপোলের উপস্থিতিতে অপোলার যেটা যার কোনো ডাইপোল নাই সেটি ডাইপোল অবস্থা তৈরি করবে। তো আমরা এটাকে বলবো ডাইপোল স্থায়ী ডাইপোল, আর এটাকে বলবো আবিষ্ট ডাইপোল। ওকে, শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে ভ্যান ডার ওয়ালস এই ধরনের বলগুলোকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। আর দ্বিতীয়টি হলো যে আবিষ্ট ডাইপোল বল। তো সেটা হলো যে যখন দুইটা অপোলার সমযোজী অণু যাদের কোনো পোলারিটি নাই, দুইটা অপোলার সমযোজী অণু, তাই এটাকে আবিষ্ট ডাইপোল বলবো। আবিষ্ট ডাইপোল বল।
তো আবিষ্ট ডাইপোল আকর্ষণ বলটা হলো যে যখন দুইটা সমযোজী যৌগ যাদের মধ্যে কোনো পোলারিটি নাই, অর্থাৎ এদের মধ্যে যদি এরকম পোলারিটি না থাকে, বাট দেখো যে দুইটা অপোলার সমযোজী, এদের মধ্যে কোনো পোলারিটি নেই, অপোলার এরা পাশাপাশি দুইটা অপোলার অণু পাশাপাশি থাকার সময় যে এদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন ঘোরার সময় দেখা যায় ইলেকট্রনগুলো একদিকে হেলিয়ে পড়ার কারণে একটা পদার্থতে কিছুটা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। এর সাপেক্ষে পরের পরমাণুজাত ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টির মাধ্যমে ডাইপোল সৃষ্টি হয়। তো সেই ডাইপোলটাকে আবিষ্ট ডাইপোল এখানে আবিষ্ট ডাইপোল আচ্ছা, আবিষ্ট ডাইপোল এটাও আবিষ্ট ডাইপোল। তো এই ধরনের বলগুলো হবে আবিষ্ট ডাইপোল বল, অর্থাৎ এইগুলো হলো ভ্যান ডার ওয়ালস বল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি জিনিসটি বুঝতে পেরেছো যে ভ্যান ডার ওয়ালস বলটা হলো যে দুইটা সমযোজী যৌগের মধ্যে যেগুলো অপোলার তাদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল হয়ে থাকে। তো এটা আবার দুই ধরনের হয়, যে একটার ক্ষেত্রে একটা অণুর মধ্যে বা একটা যৌগের মধ্যে কোনো পোলারিটি নেই, আর একটার মধ্যে পোলারিটি আছে। তো তখন হলো এই পোলার যৌগটার সাপেক্ষে পোলার যৌগের উপস্থিতিতে এখানে একটা স্থায়ী ডাইপোল আর এর সাপেক্ষে একটা আবিষ্ট ডাইপোল তৈরি হয়। আর আবিষ্ট ডাইপোল তো সেক্ষেত্রে দুইটা অণুই যাদের কোনো পোলারিটি নাই, এদের হচ্ছে পাশাপাশি দুইটা একটা সাপেক্ষে আর একটা যখন অবস্থান করবে তখন এর ইলেকট্রনগুলো চলার সময় একদিকে হঠাৎ করে হেলে পড়ে, অর্থাৎ একদিকে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তখন ওই প্রান্ত মাইনাস হয় আর অপর প্রান্তটা প্লাস হয়। তো এরা পাশাপাশি তখন আবিষ্ট ডাইপোল তৈরি করে। তো এই আবিষ্ট ডাইপোল এরা পরস্পর যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, এটাই হলো ভ্যান ডার ওয়ালস বল। ওকে, এরপরে যেটা আমি শেখাবো তোমাদেরকে এটা হলো হাইড্রোজেন বন্ধন। আমি এবারে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইড্রোজেন বন্ধন। শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও যে হাইড্রোজেন বন্ধনটা কি। হাইড্রোজেন বন্ধনটা হলো যখন একটা যৌগের মধ্যে যদি কোনো যৌগের মধ্যে একটা তড়িৎ-ঋণাত্মক মৌল থাকে এবং তার সঙ্গে হাইড্রোজেন সরাসরি যুক্ত থাকে, তো এই ধরনের যৌগের একটির হাইড্রোজেন প্রান্ত অপর যৌগের যে তড়িৎ-ঋণাত্মক প্রান্ত এরা পাশাপাশি যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে হাইড্রোজেন বন্ধন বলে। ওকে, তাহলে হাইড্রোজেন বন্ধনটা হলো যে একটি যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন। দেখো, হাইড্রোজেন বন্ধনটা হলো যে যখন কোনো যৌগের মধ্যে একটি তড়িৎ-ঋণাত্মক মৌল এবং তার সঙ্গে একটা হাইড্রোজেন সরাসরি যুক্ত থাকে, তো তাদের মধ্যে দেখো যে এই যে পানির অণু অক্সিজেন আর হাইড্রোজেন, একটা হলো তড়িৎ-ঋণাত্মক মৌল, এটা যার তড়িৎ-ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেন 2.1। তো এইরকম যে কোনো তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে যদি সরাসরি হাইড্রোজেন থাকে, এই ধরনের একটা অণু অপর অণুর একটা হাইড্রোজেন প্রান্ত অপর অণুর তড়িৎ-ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে হাইড্রোজেন বন্ধন বলে। তো হাইড্রোজেন বন্ধন দেখো পানির অণুর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন হয়, তো এটার ক্ষেত্রে একটার হলো হাইড্রোজেন প্রান্ত অপরটির অক্সিজেন প্রান্ত, এরা পরস্পর যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে সেটি হলো হাইড্রোজেন বন্ধন। ঠিক একইভাবে ধরো এখানে একটার হাইড্রোজেন প্রান্ত আর একটার অক্সিজেন প্রান্ত, তো এরা পাশাপাশি যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে এগুলো হলো হাইড্রোজেন বন্ধন। তো এই বন্ধনটার নাম হবে হাইড্রোজেন বন্ধন। ওকে, তো হাইড্রোজেন বন্ধন যদি হাইড্রোজেন বন্ধন হয়, তো হাইড্রোজেন বন্ধন হতে হলে যে শর্তগুলো থাকতে হয়, তো হাইড্রোজেন বন্ধন হতে হলে এখানে যে শর্তগুলো থাকতে হয় সেটা হলো যে এই যে যৌগের মধ্যে কমপক্ষে একটি তড়িৎ-ঋণাত্মক মৌল যুক্ত থাকতে হবে, যে
কোনো যৌগের মধ্যে কমপক্ষে একটি তড়িৎ ঋণাত্মক মৌল থাকতে হবে, আর তার সঙ্গে সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকতে হবে। ওকে, এটি একটি শর্ত। আরেকটা হলো যে এই তড়িৎ ঋণাত্মক মৌলটাতে কমপক্ষে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। যদি থাকে তাহলে তারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইড্রোজেন বন্ধন, যে একটা যৌগের সঙ্গে যদি তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে হাইড্রোজেন সরাসরি যুক্ত থাকে, এ ধরনের দুইটা অণু পরস্পর যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে তখন সেটি হবে হাইড্রোজেন বন্ধন। আর এই হাইড্রোজেন বন্ধনটাকে আমরা প্রকাশ করব এরকম ডটেড লাইন দ্বারা, এই যে যেভাবে আমরা এটা হাইড্রোজেন বন্ধন, এটা আমাদের হাইড্রোজেন বন্ধন। ওকে, তো আমরা এটা লিখলাম। তো আমি যদি এখানে হাইড্রোজেন ফ্লোরাইড বলি, এই সেফ দেখো যে হাইড্রোজেন ফ্লোরাইড, একটার হাইড্রোজেন প্রান্ত আর একটা হাইড্রোজেন ফ্লোরাইডের, এই যে একটা ফ্লোরিন আর একটার হাইড্রোজেন পাশাপাশি যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে এটি হবে হাইড্রোজেন বন্ধন। এটা হলো হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনটা দুই ধরনের হতে পারে। হাইড্রোজেন বন্ধন দুই প্রকার হতে পারে। তো দুই প্রকারের হাইড্রোজেন বন্ধন হলো দুই প্রকার। একটা হলো অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ একটা হলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, একটা হলো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন দুই ধরনের। এক হলো আন্তঃআণবিক আণবিক হাইড্রোজেন বন্ধন, আর অপরটি হলো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। ওকে, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে হাইড্রোজেন বন্ধনটা হলো দুই ধরনের, একটি হলো অন্তঃআণবিক আর একটা হলো আন্তঃআণবিক। আচ্ছা, আন্তঃআণবিক, ফুটবল টুর্নামেন্ট যদি বলি, যে আমরা যদি বলি যে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, তাহলে হয় কি যে আমরা যে একটা যদি উপজেলায় থাকি, এই উপজেলায় যতগুলো কলেজ আছে এই কলেজের মধ্যে যে ফুটবল খেলা সেটা হবে আন্তঃ কলেজ। ঠিক একইভাবে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন মানে একই যৌগের অণুর মধ্যে যদি একটা যৌগের একটা অণুর সঙ্গে অপর অণুর হাইড্রোজেন বন্ধন হয় তাহলে সেটা হবে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, তো এই যে দেখো, যদি অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে বলি NH3, তো এখানে একটা অ্যামোনিয়া অণুর এই যে একটি হলো দেখো যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন মানে অ্যামোনিয়া অণুগুলো আলাদা আলাদা অণুর, একটির হলো তড়িৎ ঋণাত্মক প্রান্ত, অপরটির হাইড্রোজেন প্রান্ত, এরা পাশাপাশি যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে সেটি হবে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এই যে আবারও দেখো নাইট্রোজেন হাইড্রোজেন, তো এই ধরনের বন্ধনগুলোকে আমরা এগুলোকে বলবো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এই দেখো এগুলো হলো হাইড্রোজেন বন্ধন। তো এগুলো হলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আমরা পানির অণুর ক্ষেত্রে দেখলাম, হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে দেখলাম, এগুলি হলো আমাদের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এরা হলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যদি একই যৌগের মধ্যে অবস্থিত একটা অক্সিজেন প্রান্ত আর একটা ঋণাত্মক মানে হাইড্রোজেন প্রান্ত পাশাপাশি যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে সেটি হবে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। ওকে, তো পরেরটা দেখো যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা কি ধরনের। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা হলো এই ধরনের যে একটির হাইড্রোজেন প্রান্ত, আমরা যদি এখানে দেখি স্যালিসাইলিক অ্যাসিড, ধরো এটা স্যালিসালডিহাইড OHCHO, এটা হলো স্যালিসালডিহাইড। এই স্যালিসালডিহাইডটা আমাদের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তো সেটা কিভাবে একটু লক্ষ্য করো, এভাবে ধরো আমরা এখানে অক্সিজেন লিখলাম, এখানে হাইড্রোজেন লিখলাম, আর এখানে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। তো এই যে একই যৌগের দুইটা পরমাণু, দেখো একটা হলো অক্সিজেন প্রান্ত আর একটার হাইড্রোজেন প্রান্ত, এরা পাশাপাশি যে বল দ্বারা যুক্ত থাকবে, আমি যদি এটাকে একটু এইভাবে লিখি, এই যে এরা পাশাপাশি একটা একই যৌগের একটার হাইড্রোজেন প্রান্ত একটার অক্সিজেন প্রান্ত যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে সেটি হলো
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। ওকে, আর একটু লক্ষ্য করো, যদি আমরা এইটা যৌগ লিখি অর্থোক্লোরোফেনল OH Cl, এটার নাম হলো অর্থোক্লোরোফেনল, এর মধ্যেও অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হবে। কারণ হলো এরই একটার হাইড্রোজেন প্রান্ত আর একটা ক্লোরিন প্রান্ত, এরা পাশাপাশি যে আকর্ষণ বল দ্বারা যুক্ত হলো, এটি হলো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আমাদের এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের আজকে এই ক্লাসের সঙ্গে সঙ্গে আমরা হলো যে আজকের রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায়টির সমাপ্ত ঘোষণা করলাম। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রসায়ন প্রথম পত্রের যে আমরা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা ওইখানে যে বিষয়গুলো হাইড্রোজেন বর্ণালী, ওই জিনিসগুলো তোমাদের সঙ্গে আমি নেক্সট দিনে ওই ক্লাসগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের ক্লাসটিতে একটু বিঘ্নিত ঘটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যে সমস্যাগুলো ছিল এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সুন্দরভাবে বুঝছিল।